আসসালামু আলাইকুম। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। দেখুন, অনেকগুলি অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন ফসল দেখতে পাচ্ছেন। আমরা কি ফসল লাগানোর পরে কিসের অপেক্ষা করি? নিশ্চয়ই এই ধরনের সাকসেসফুল ইল্ড বা ক্রপের অপেক্ষায় থাকি। কিন্তু এই আহ, উন্নত মানের বা গুণগত মানসম্পন্ন ফলন পেতে গেলে আমাদের উদ্ভিদের পরাগায়ন দরকার হয় বা পলিনেশন দরকার হয়। পরাগায়ন হলো উদ্ভিদের প্রজনন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে ফুলের পুরুষ কেশর থেকে পরাগরেণু স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদে ফার্টিলাইজেশন হয় এবং পরবর্তীতে ফল এবং বীজ উৎপন্ন করে। এই পরাগায়ন করার জন্যে দুটো মাধ্যম আছে। একটা হচ্ছে জৈবিক মাধ্যম, যেমন বিভিন্ন ধরনের কীটপতঙ্গ। আরেকটি হচ্ছে অজৈব মাধ্যম বা অজৈবিক মাধ্যম, যেমন বাতাস, পানি ইত্যাদি। তো এই পতঙ্গগুলি বা এই মাধ্যমগুলি তখনই পরাগায়ন করতে পারে যখন কি না একটি সম্পূর্ণ ফুল পুরোপুরি বিকশিত হয় বা খোলা থাকে। বিকশিত হওয়ার পরেও ফুলটি দিনের কোনো একটি নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ খোলা থাকে এবং কিছুক্ষণ সময়ের জন্যে, সব সময়ের জন্যে নয়। আমরা যদি ওই সময়টাকে ফসলের জাত অনুযায়ী জানতে পারি, তাহলে অবশ্যই আমাদের কাজে লাগবে। কারণ পরাগায়নের সময় কোনো ধরনের ব্যাঘাত চলবে না। কারণ ফুলের পরাগায়নের সময় যদি ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে ফার্টিলাইজেশন বা নিষেক প্রক্রিয়া পুরোপুরি হবে না এবং ফুল, ফল এবং বীজ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। একটা উদাহরণ দিই, দেখুন, একেবারে বাম দিকে বেগুনের ফুলটা তেমন বিকশিত হয়নি, অর্থাৎ বন্ধ আছে। তারপরে ডান দিকেটা দেখুন, পূর্ণ বিকশিত আছে। ঠিক এই অবস্থা দিনের কোনো এক সময় কয়েক ঘন্টার জন্যে বা বেশ কয়েক ঘন্টার জন্য হয়ে থাকে। আর তখনই আমাদের জৈবিক মাধ্যমের কীটপতঙ্গগুলো অথবা অজৈবিক মাধ্যমের বাতাস, পানি ইত্যাদি এই পরাগায়নে সাহায্য করে থাকে। অনেক সময় মানুষও পরাগায়নে সাহায্য করে থাকে। তো আমরা এই ভিডিওতে জানবো যে কোন কোন ফুল কখন খোলা থাকে। এই খোলা সময়টাকে আমরা অ্যানথেসিস পিরিয়ড বলি। তো আসুন আমরা কথা না বাড়িয়ে একটু বিশদভাবে পরবর্তী ধাপের দিকে অগ্রসর হই। আমরা এখন বিভিন্ন ফসলের ফুল কখন খোলা থাকে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, ধানের ক্ষেত্রে ফুল ফোটা নির্ভর করে বীজ বপনের বা চারা লাগানোর 60 থেকে 100 দিনের মধ্যে, এবং ধানের ফুলগুলি সম্পূর্ণ খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়ের ভিতরে কখনোই ধানের জমিতে কোনো অযাচিত কাজ করা যাবে না, যেটা নাকি পলিনেশনে বাধাগ্রস্ত করে। বেগুনের ক্ষেত্রে চারা রোপণের 40 থেকে 60 দিনের মধ্যে ফুল আসা শুরু হয় এবং অ্যানথেসিস পিরিয়ড হচ্ছে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। এবং একটা গাছে সমস্ত ফুলের অ্যানথেসিস হতে কয়েক সপ্তাহ চলতে পারে, কারণ ফুলগুলি বিভিন্ন সময় জন্মায়। এই জন্যে, এবং আমরা কেন জানতে চাচ্ছি অ্যানথেসিস পিরিয়ডটা, অর্থাৎ ফুলটা কখন খোলা থাকে, এই সময়ে পরাগায়নটা সম্পন্ন হয়। এ সময়ে যেন আমরা কোনো রকম কালচারাল অপারেশন না করি। আমের ক্ষেত্রে অ্যানথেসিস পিরিয়ডটা শুরু হয় জানুয়ারি থেকে মার্চ মাসে এবং এটা জাতভেদে নির্ভর করে, তবে আবহাওয়ার উপরেও কিছুটা নির্ভর করতে পারে। আমের ফুলের অ্যানথেসিস পিরিয়ড সকাল 6টা থেকে 10টার মধ্যে। এই সময় কোনো ধরনের স্প্রে করা বা পানি স্প্রে করা বা ডাল ছাঁটা ইত্যাদি করা যাবে না। আর ঢ্যাঁড়সের ফুলের অ্যানথেসিস পিরিয়ড হচ্ছে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, এবং বীজ বপনের 30 থেকে 35 দিনের মধ্যে ফুল ফোটা শুরু হয় এবং একটি ফুলের অ্যানথেসিস হতে একদিন সময় লাগে এবং এই পুরা গাছের অ্যানথেসিস হতে কয়েক সপ্তাহ চলে যায়, কারণ বিভিন্ন সময়ে ফুল তৈরি হয়। এরপরে আসেন লাউ।
লাউয়ের গাছে সাধারণত চারা রোপণের 30 থেকে 50 দিনের মধ্যে বা জাত ভেদে তারতম্য হতে পারে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আসে। প্রথমে আসে পুরুষ ফুল এবং তার পরবর্তীতে আসে স্ত্রী ফুল। বাম দিকেরটা স্ত্রী ফুল এবং ডান দিকেরটা পুরুষ ফুল। এবং এই লাউ গাছের অ্যানথেসিস পিরিয়ড হচ্ছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত, অথবা শশা পরিবারের ম্যাক্সিমামেরই 6টা থেকে 9টা পর্যন্ত অ্যানথেসিস পিরিয়ড থাকে। এরপরে আসেন সরিষা। সরিষার বীজ বপনের 30 থেকে 45 দিনের মধ্যে ফুল ফোটা শুরু হয় এবং অ্যানথেসিস পিরিয়ড সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। এই সময় ফুলটা পুরাপুরি বিকশিত থাকে এবং পরাগায়ন হয়। এবং এই অ্যানথেসিসটা 1 থেকে 2 দিন স্থায়ী হয় একটি ফুলে, এবং পুরো গুচ্ছের জন্য 2 থেকে 3 সপ্তাহ অ্যানথেসিস চলতে পারে। আসুন মিষ্টি কুমড়া দেখি। একটি মিষ্টি কুমড়া চারা বা বীজ লাগানোর 40 থেকে 60 দিনের মধ্যে শুরু হয় এবং অ্যানথেসিস পিরিয়ডটা সকাল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত। এখানে গাছে প্রথমে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল পরবর্তীতে আসে এবং আলাদা আলাদা ফোটে, এবং গাছে ফুল ফোটা ধারাবাহিকভাবে চলতে থাকে এবং অ্যানথেসিস পিরিয়ডটা 2 থেকে 4 সপ্তাহ ধরে চলতে থাকে। এবং এরপরে আসুন আমরা করলার অ্যানথেসিসটা দেখি। করলার অ্যানথেসিস পিরিয়ড শুরু হয় সকাল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং রোপণের 35 থেকে 50 দিনের মধ্যে অ্যানথেসিস বা ফুল ফোটা শুরু হয়, এবং একটা অ্যানথেসিস হতে একটি ফুলে 1 দিন মোটামুটি সময় লাগে, এবং সম্পূর্ণ জমিতে 3 থেকে 4 সপ্তাহ ধরে অ্যানথেসিস পিরিয়ড চলতে থাকে। এরপরে আসুন শশা, আমাদের অনেক পরিচিত এবং গুরুত্বপূর্ণ ফসল। শশার অ্যানথেসিস পিরিয়ড শুরু হয়, অর্থাৎ ফুল বিকশিত হওয়া শুরু হয় সকাল 6টা থেকে 10টার মধ্যে। প্রথমে আসে পুরুষ ফুল, পরবর্তীতে আসে স্ত্রী ফুল। দেখুন বাম দিকেরটা স্ত্রী ফুল এবং ডান দিকেরটা পুরুষ ফুল, এবং আলাদা আলাদা ফুল ফোটে, এবং 2 থেকে 5 সপ্তাহ পর্যন্ত অ্যানথেসিস পিরিয়ড হতে থাকে শশার জন্যে। আমরা যদি এখন পেঁয়াজের অ্যানথেসিস পিরিয়ডটা কেমন সেটা দেখি, তাহলে পেঁয়াজের অ্যানথেসিস শুরু হয় সকাল 8টা থেকে 11টার মধ্যে, এবং পেঁয়াজের ফুল যেহেতু গুচ্ছ, এখানে একটি গুচ্ছে 50 থেকে 500টি ছোটো ছোটো ফুল নিয়ে গঠিত হয়, এবং একটি গুচ্ছের অ্যানথেসিস পিরিয়ড 2 থেকে 3 সপ্তাহ চলে, আর একটি একক ফুলের জন্য অ্যানথেসিস পিরিয়ডের সময়কাল 1 থেকে 2 দিন স্থায়ী হয়। আমরা ভিডিওতে বিভিন্ন ফসলের ফুলের অ্যানথেসিস পিরিয়ডটা জানলাম। কেন জানলাম সেটা একটু আলোচনা করি। কারণ এই সময়তেই গুরুত্বপূর্ণ পরাগায়নের কাজটা ঘটে। আমরা যদি অযাচিতভাবে জমিতে প্রবেশ করি বা কোনো ধরনের ইন্টারকালচারাল অপারেশন করি বা অযথা ঘোরাফেরা করি, গবাদি পশু চড়াই বা কীটনাশক প্রয়োগ করি অথবা সেচ দিই ওই নির্দিষ্ট অ্যানথেসিস পিরিয়ডে, তাহলে সুনির্দিষ্টভাবে পরাগায়ন বাধাগ্রস্ত হবে, এবং ঠিকমতো পরাগায়ন বা নিষিক্ত না হওয়ার ফলে ফুল থেকে আমাদের কাঙ্ক্ষিত ফসল উৎপাদন হবে না, এবং অবশ্যই আমরা ক্ষতির মুখোমুখি হব। এজন্য আমার এই ভিডিওটা আপনারা খুবই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কখন আপনার জমিকে নিরাপদ রাখতে হবে সঠিক পরাগায়নের জন্য। এবারে আমরা কৃষিতে উপকারী পোকামাকড় এবং তাদের সুবিধা আমরা একটু আলোচনা করি। কৃষিতে উপকারী পোকামাকড় কৃষকদের জন্য এবং কৃষিকাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের প্রধান সুবিধাগুলো হলো, এরা পরাগায়নে সাহায্য করে, কীটপতঙ্গকে নিয়ন্ত্রণে সাহায্য করে, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, বর্জ্য পচনে সাহায্য করে। এই পোকামাকড়গুলো কৃষিতে ভারসাম্য বজায় রাখে, এবং যার ফলে আমাদের আর্থসামাজিক অবস্থাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং কৃষিতে ভারসাম্য বজায় রেখে ফলন ব্যাপকভাবে বাড়াতে সাহায্য করে। আমাদেরকে এমনভাবে কীটনাশক নির্বাচন করতে হবে বা বালাইনাশক নির্বাচন করতে হবে যাতে করে এই সমস্ত উপকারী পোকামাকড়ের কোনো রকম ক্ষতি না হয়।
আমরা অবশ্যই বোতলের লেভেলে উপকারী পোকামাকড়ের উপরে কোনো ক্ষতিকর প্রভাব আছে কি না দেখে নিয়ে কনফার্ম হয়ে তারপরে আমরা স্প্রে করব। ধন্যবাদ। সুধীমণ্ডলী, কৃষক বন্ধু চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, একটি লাইক চিহ্ন দিন, কমেন্টস করুন এবং সকলের সাথে শেয়ার করুন। তাহলে আমি উদ্বুদ্ধ হব এবং অনুপ্রেরণা পাব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার জন্য। সকলকে আন্তরিক ধন্যবাদ।